আপনি যে কথা বলেছেন এই কথার বিস্তৃতি অনেক ব্যাপক, কিন্তু মোটা দাগে যদি বলতে যাই তাহলে বলবো যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বা প্রতিদ্বন্দ্বী হিসাবে যখন প্রধান এবং বড় জনসমর্থিত দুটো রাজনৈতিক দল প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যায় মুখোমুখি, তখন একে অন্যের ছিদ্র খুঁজে বেড়ায়। এবং এই ছিদ্র খুঁজে বেড়ানোর ব্যাপারে আওয়ামী লীগ অত্যন্ত অভিজ্ঞ, কারণ বিএনপির বয়স এবং বিএনপির যে জন্মগত এবং বেড়ে ওঠার প্রক্রিয়া সেটা আওয়ামী লীগের মতো এরকম কাঠখড় পুড়িয়ে মাঠ পর্যায়ে থেকে না। এটা শুরু হয়েছে কিছুদিন ধরে, কিন্তু শুরুটা জন্মটা ওভাবে ছিল না। সুতরাং এত সিদ্ধহস্ত বিএনপি হয়ে উঠতে পারেনি। অসত্য ঘুরিয়ে কথা বলা কিংবা অন্য কোনো ছলনার আশ্রয় নিয়ে মূল কথাটাকে আড়াল করা, এটা আওয়ামী লীগ খুব সিদ্ধহস্ত। আমরা একটা জিনিস বুঝি, আপনি দেখবেন এই গত কয়েকদিন আগে অ্যামাজনের মতো এত ওয়ার্ল্ড ফেমাস অনলাইন ই কমার্স প্রতিষ্ঠান তারা 50 লাখের উপরে পণ্য নিষিদ্ধ করেছে এই করোনা ভাইরাসের উপরে, যেগুলো জাল আসলে এবং ভুয়া প্রচারণার মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। মোর দ্যান 5 মিলিয়ন। তো তাৎক্ষণিক যে কিছু ব্যবস্থা নিতে হয়, সরকার সেগুলোকে বর্তমান সরকারি ব্যবস্থাপনায় এটা ওই ব্যক্তি সর্বস্বতায় পরিণত হয়েছে। মশার ওষুধ ছেটাবে সেটাও বলে প্রধানমন্ত্রীর নির্দেশনায়, ওই হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় পানি ছেটাতে হবে সেটাও বলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি ছেটানো শুরু হয়ে গেছে। তারপরে কোন জায়গায় ড্রেন পরিষ্কার করতে হবে বলে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। অর্থাৎ ব্যক্তিকে প্রাতিষ্ঠানিকভাবে না দেখে ব্যক্তি সর্বস্বতার দিকে আওয়ামী লীগ গুরুত্ব দিয়েছে বেশি, যেটা আওয়ামী লীগের চিরদিনের পরিচিত যে রাজনীতি সে রাজনীতির সঙ্গে যায় না। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। দুঃখটা কেন? যে আপনি প্রশ্ন করতে পারেন যে বিএনপির ব্যাপারে কেন দুঃখ নেই? বিএনপির ব্যাপারে নাই ওই কারণে, ওই যে আমি বললাম। আরেকটা হলো যে স্বাধীনতার পরে এই সুবর্ণ জয়ন্তীর দরজায় দাঁড়িয়ে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। তো তারা টানা 3 বার ধরে দেশ পরিচালনায় আছে, যেভাবে হোক, কৌশলে অপকৌশলে, বিতর্কিত নির্বাচনে, মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে, কিন্তু করছে, এটা তো বাস্তবতা। তো তাদের কাছ থেকে তো এত হীনমন্যতা আমরা আশা করি না। সেই জায়গাটায় বিএনপি যেটুকু বলার চেষ্টা করে ঝরঝরে এবং পরিচ্ছন্ন করে বলার চেষ্টা করা হয়। বেগম খালেদা জিয়াকে বিএনপি নিয়ে বিএনপি যে রাজনীতি করার তো কিছু নাই। বিএনপি তো বেগম খালেদা জিয়ার বর্তমান অনুপ্রেরণায় রাজনীতি করছে, তাকে নিয়ে এবার নতুন করে রাজনীতি কি করবে? কিন্তু কষ্টটা তখন লাগে যখন আমরা দেখি যে এই সরকারের এই 3 মেয়াদের মধ্যেই মূল সিনেমা হলের মালিকানা নিয়ে সংবিধান সংশোধন হয়ে যায়। এরশাদ আমলে একজন সামরিক শাসনের আওতায় চাকরি হারিয়েছে, চাকরি ফেরত চাইতে গিয়ে সংবিধান আবার সংশোধন হয়ে যায়। একটা সিম্পল ডাইরেকশন, রায় বের হওয়ার আগে একটা সিম্পল ডাইরেকশন থাকে আদালত থেকে, সেই ডাইরেকশনের উপরে ভিত্তি করে সংসদে ভোটাভুটির মাধ্যমে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই সংবিধান সংশোধন হয়ে যায়, আর রায় বের হয় 16 মাস পরে। এই বৈসাদৃশ্যগুলো তো আমরা তো দেখছি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছিল নড়াইলে। সে মামলাটায় 2018-তে উনি জামিন পেয়েছেন, অস্থায়ী জামিন। সেই জামিনটাকে আজকে উচ্চ আদালতের একটি বেঞ্চে সকালে আমাদের প্রার্থনার ভিত্তিতে লাঞ্চ আওয়ারে এটা শুনানি হলো, জামিন দেওয়া হলো। আবার স্থায়ী জামিন দেওয়া হলো। আবার সেই জামিনটি প্রত্যাহার করে নেওয়া হলো একটা ঠুনকো খোরা অজুহাতের ভিত্তিতে। তো বিচার বিভাগের এই যে অবস্থা, এর পাশাপাশি যদি ওই যে পিরোজপুরের সাবেক এমপি আউয়াল সাহেব এবং তার স্ত্রীর ব্যাপারটা মেলান, যে ক্যারাম বোর্ডের গুটির মতো একটি টোকা দিয়ে বিচারককে সরিয়ে দেওয়া হলো, সর্বশেষ কুড়িগ্রামে তাকে বদলি করা হয়েছে। এই টালবাহানাগুলো করে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করছে তো আওয়ামী লীগ। তো সেই জায়গাটায় আমরা যেটুকু বলার আমরা পরিষ্কার করে বলার চেষ্টা করি, মানুষের পাশে থেকে বলার চেষ্টা করি এবং সরকারের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রতিদ্বন্দ্বী হিসাবে, প্রতিপক্ষ হিসাবে, শত্রু হিসাবে না। এখন শত্রু হিসেবে ধরে নিয়ে যদি আওয়ামী লীগ এগোতে চায় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে আমার অন্তত যে বয়স এখন, আমি মনে করি যে আমাদের এই জেনারেশনটা স্বাধীনতার মূল্যবোধ বা চেতনার উপরে মুখ থুবড়ে পড়ে গেছে। একে নতুন করে দৌড় শুরু করার যে নেতৃত্বটা, সেই জায়গাটায় ঘাটতি আছে জাতীয় পর্যায়ে। নতুন জেনারেশনকে এর দায়িত্ব নিতে হবে, মূল্যবোধের উপর ভিত্তি করে দাঁড়াতে হবে, না হলে এই দেশের ভবিষ্যৎ কি হবে আমি চিন্তা করলো আমার গা শিউরে ওঠে। এর জন্য কি আপনি মনে করেন না রাজনীতিবিদরা এই কাজগুলো? আমি তো দায় নিলাম আগেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার দলীয় পরিচয়ের বাইরে। রাজনীতিবিদদের কারণেই তো এটা। কেন এটা হচ্ছে? ওই যে আমি বললাম যে ভুল পথে পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ 3 দফা ক্ষমতায় থাকার পরেও আপনি একটু চিন্তা করে দেখেন যে এত ভাষণ বাজানো হচ্ছে এই যে আমাদের শ্রদ্ধেয় নেতা শেখ মুজিবুর রহমানের নামের উপরে। 7ই মার্চ থেকে তো বাজতেই থাকবে, প্রতিনিয়ত বাজে।
শেখ মুজিবুর রহমান সাহেব সেনাবাহিনীর সদস্যদের সামনে যে ভাষণটি দিয়েছিলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চোরাকারবারিদের বিরুদ্ধে, তারপরে কালোবাজারিদের বিরুদ্ধে দরাজ কণ্ঠে যে হুমকি দিয়ে যে আমি তাদেরকে বুঝিয়েছি, আমি ধমক দিয়েছি, আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি, এখন আমি আর কাউকে ছাড়বো না, যদি এই পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করতে পারি এই দুর্নীতিবাজদেরকে আমি নিধন করতে পারবো। বর্তমান আওয়ামী লীগের সঙ্গে কি সেটার মিল পাওয়া যায়? তারা এই ভাষণটা কেন বাজায় না? এই ভাষণটা বাজালেই তো মস্তিষ্ক ধোলাই হয় পাপিয়াদের, নিরূপণদের, সম্রাটদের এবং আরো যারা আছে। মুজিব বর্ষ চলছে, আপনাকে আমি 2-3টে উদাহরণ দিই, খুব কষ্ট লাগে। এত বড় টাওয়ারিং পার্সোনালিটির নেতা শেখ মুজিবুর রহমান, মুজিব বর্ষের লোগো কেটসের মধ্যে লাগানো হয়েছে, জুতায়, টিস্যু বক্সের মধ্যে লাগানো হয়েছে, ব্যাগের মধ্যে লাগানো হয়েছে, এবং সেই যে আমাদের মুক্তিযুদ্ধের গর্বিত স্মৃতি বহনকারী মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুরের, সেইখানটায় ইজারা দেয়া যেটা নিয়ম, গত 2 বছর ধরে ইজারা না দিয়ে স্থানীয় যুব মহিলা লীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ককে সেটা দেওয়া হয়েছে মৌখিক নির্দেশে উপজেলার, এবং সেখান থেকে বছরে 65 থেকে 75 লাখ টাকা তারা তুলে এটাকে আত্মসাৎ করছে। আজকের বাংলাদেশ প্রতিদিনের নিউজ এটা। মুজিব বর্ষে এইটা কি শেখ মুজিবের পাওনা ছিল? ওনার আত্মা কবরে কি অবস্থায় আছে একবারও তারা চিন্তা করে? ইসরাফিল ভাই,